final stop, the ultimate solution. আচ্ছা, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে যদি একটা বিশাল স্থাপত্য বা আর্কিটেকচারের সাথে তুলনা করা যায়, তাহলে শিক্ষকরা কি? তারাই হলেন এর স্থপতি। আজ আমরা একসাথে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব, যা একজন শিক্ষককে একটা দারুণ ক্লাসরুমের নকশা তৈরি করতে সাহায্য করে। তাহলে আর দেরি কেন, চলুন একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। একটা আধুনিক ক্লাসরুমের আসল ব্লুপ্রিন্ট বা নকশাটা ঠিক কেমন হওয়া উচিত? আমাদের পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই ঘুরবে। যে কোনো বড় আর সুন্দর বিল্ডিং বানানোর আগে তার ভিত্তিটা মজবুত করতে হয়, তাই না? একটা ক্লাসরুমের ক্ষেত্রেও ঠিক তাই। আর সেই ভিত্তিই হলো ক্লাসের পরিবেশ। চলুন আমাদের প্রথম পর্বে এই ভিত্তি নিয়েই কথা বলা যাক। তো প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো, এই যে আমরা ক্লাসরুম ক্লাইমেট বা শ্রেণীকক্ষের পরিবেশ বলছি, এটার মানে ঠিক কি? সহজ করে বললে, ক্লাসরুম ক্লাইমেট হলো ক্লাসের ভেতরের সামগ্রিক আবহাওয়াটা কেমন। মানে সেখানকার ইমোশনাল টোন, ছাত্র শিক্ষকের সম্পর্ক আর সবার অ্যাটিটিউড, এ সব কিছু মিলিয়েই তৈরি হয় এই পরিবেশ। এটাই কিন্তু সেই অদৃশ্য আর্কিটেকচার যা প্রত্যেকটা শিক্ষার্থীকে বেড়ে উঠতে সাহায্য করে। বেশ, ভিত্তি তো হলো পরিবেশ, কিন্তু সেই ভিতের উপর একটা মজবুত ওয়েলকামিং স্ট্রাকচার কিভাবে বানানো যায়? অর্থাৎ একজন শিক্ষক কিভাবে ছাত্রছাত্রীদের সাথে একটা ভালো সম্পর্ক আর সবাইকে নিয়ে চলার মতো একটা পরিবেশ তৈরি করতে পারেন? দেখুন, এর জন্য কয়েকটা ব্যাপার কিন্তু খুব জরুরি। প্রথমত, ছাত্রছাত্রীদের প্রতি সম্মান দেখানো। এটা শুধু ভদ্রতা নয়, এটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর আসে মন দিয়ে শোনা, মানে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। শিক্ষক যদি সহজ হন, তাহলে ছাত্রছাত্রীরাও প্রশ্ন করতে ভয় পায় না। আর সবশেষে পড়াশোনার মধ্যে বিভিন্ন সংস্কৃতির বিষয় আনা আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা, এগুলোই একটা সত্যিকারের ইনক্লুসিভ পরিবেশ গড়ে তোলে। বেশ, আমাদের ক্লাসের ভিত তো তৈরি। এবার ফোকাসটা যাবে ক্লাসের ভেতরে, মানে স্টুডেন্টের দিকে। কিভাবে তাদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা যায় বা তাদের এঙ্গেজমেন্ট বাড়ানো যায়? চলুন দ্বিতীয় পর্বে এটাই দেখি। আচ্ছা, ছাত্রছাত্রীরা যে পড়াশোনায় মন দেবে, তার আসল চালিকা শক্তিটা কি? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা একটা বিষয়ের ওপর নয়, বরং বেশ কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে, যার মধ্যে আছে মোটিভেশন, চিন্তা করার ক্ষমতা এবং সৃজনশীলতা। ছাত্রছাত্রীদের এঙ্গেজমেন্টের পেছনে মূলত তিনটা জিনিস কাজ করে। প্রথমটা হলো মোটিভেশন বা প্রেরণা, যা তাদের কঠিন বিষয়েও লেগে থাকতে সাহায্য করে। দ্বিতীয়টা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, যা খোলামেলা প্রশ্ন করার মাধ্যমে বাড়ে, যেমন এটা কেন হলো, বা আচ্ছা অন্যভাবে কি করা যেত। আর সবশেষে সৃজনশীলতা, যা নতুন আর মৌলিক আইডিয়াগুলোকে গুরুত্ব দিলেই জন্মায়। এবার আসা যাক সেই সব টুলস বা যন্ত্রপাতির কথায়, যা একজন স্থপতি মানে আমাদের শিক্ষকরা শেখার দারুণ সব অভিজ্ঞতা তৈরি করতে ব্যবহার করেন। চলুন দেখে নিই একজন আধুনিক শিক্ষকের টুলকিটে কি কি থাকা উচিত। যে কোনো ভালো কাজের পেছনে কিন্তু একটা শক্ত প্ল্যান থাকে, তাই না? টিচিংও তার ব্যতিক্রম নয়। তো প্রশ্ন হলো, একটা লেসন প্ল্যানকে কিভাবে এফেক্টিভ বা কার্যকর করে তোলা যায়? আসলে এর একটা খুব সহজ কিন্তু শক্তিশালী প্রক্রিয়া আছে। স্টেপ বাই স্টেপ ভাবা যাক। প্রথমে ঠিক করতে হবে লক্ষ্যটা কি। এরপর সেই অনুযায়ী কন্টেন্ট বেছে নিতে হবে আর পড়ানোর পদ্ধতি ঠিক করতে হবে। তারপর ছাত্রছাত্রীদের জন্য মজার মজার অ্যাক্টিভিটির প্ল্যান করতে হবে। আর সব শেষে তারা কতটা শিখল সেটা যাচাই করার জন্য একটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে হবে। অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের কথা তো বললাম, কিন্তু এর মধ্যে একটা খুব জরুরি বিষয় হলো ফিডব্যাক। আর এখানে একটা প্রশ্ন আসে, ফরমেটিভ আর সামেটিভ ফিডব্যাকের মধ্যে আসল তফাৎটা কোথায়? পার্থক্যটা আসলে খুব সহজ, যদি আমরা এর উদ্দেশ্য আর সময়টা দেখি। ধরুন, ফরমেটিভ ফিডব্যাক হলো অনেকটা খেলার মাঝে কোচের পরামর্শের মতো, যা খেলোয়াড়কে আরও ভালো করতে সাহায্য করে। এটা শেখার প্রক্রিয়া চলাকালীন দেওয়া হয়। আর সামেটিভ ফিডব্যাক হলো ফাইনাল ম্যাচের রেজাল্টের মতো, মানে কোর্স বা কাজ শেষ হওয়ার পর সার্বিক পারফরমেন্সটা কেমন হলো তা বোঝানোর জন্য। আধুনিক টিচারের টুলকিটে কিন্তু আরও একটা দারুণ জিনিস আছে। চলুন দেখি এই কোঅপারেটিভ লার্নিং বা সমবায় শিক্ষণ ব্যাপারটা আসলে কি।
কোঅপারেটিভ লার্নিং এমন একটা কৌশল যেখানে ছাত্রছাত্রীরা ছোট ছোট দলে ভাগ হয়ে একসাথে কাজ করে একটা লক্ষ্য পূরণ করে। আর এর সবচেয়ে বড় শক্তি হলো সহযোগিতা। এর ফলে ওরা শুধু বইয়ের পড়াটাই শেখে না, কিভাবে একসাথে কাজ করতে হয়, একে অপরকে সাহায্য করতে হয় সেটাও শেখে। এটা কিন্তু রিয়েল লাইফের জন্য একটা বিশাল স্কিল। দেখুন, একটা ক্লাসরুমের ডিজাইন তখনই সফল যখন সেটা ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য কাজ করে। তাই আমাদের চতুর্থ পর্বে আমরা দেখব কিভাবে প্রত্যেক লার্নারকে সাপোর্ট দেয়া যায়। শিক্ষকদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। ক্লাসে তো নানা ধরনের ছাত্রছাত্রী থাকে, কেউ হয়তো লাজুক, কারো হয়তো শেখার ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা আছে। তো প্রশ্ন হলো, এই বিভিন্ন প্রয়োজনগুলোকে একজন শিক্ষক কিভাবে সাপোর্ট করতে পারেন? এখানে আসলে ফ্লেক্সিবিলিটি আর টার্গেটেড সাপোর্টটাই আসল কথা। যেমন ধরুন, কারো জন্য হয়তো আলাদা করে কিছু ইনস্ট্রাকশন দরকার, কাউকে হয়তো কোনো সহায়ক টুলস দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ধৈর্য ধরা, একটা সাপোর্টিভ পরিবেশ তৈরি করা আর ছোট ছোট দলে কাজ করতে উৎসাহ দেয়া। মোট কথা হলো প্রত্যেকের প্রয়োজন বুঝে সাহায্য করা। বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে চলুন কিছু কমন লার্নিং ডিসেবিলিটি বা শেখার অক্ষমতার কথা জেনে নিই। যেমন ধরুন ডিসলেক্সিয়া, যেখানে পড়তে অসুবিধা হয়; ডিসক্যালকুলিয়া, যেখানে গণিত বুঝতে সমস্যা হয়; ডিসগ্রাফিয়া, যেখানে লিখতে সমস্যা হয়; আর আছে এডিএইচডি, যার কারণে মনোযোগ দিতে অসুবিধা হয়। এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানা থাকলে শিক্ষকদের সাপোর্ট দিতে সুবিধা হয়। তবে সাপোর্টের এই সিস্টেমটা কিন্তু শুধু ক্লাসরুমের ভেতরেই আটকে থাকে না, এর একটা বিশাল অংশ হল পরিবার। তো এখানে প্রশ্ন আসতেই পারে, শিক্ষায় বাবা মায়ের ভূমিকাটা ঠিক কী? এই স্লাইডটা কিন্তু খুব পরিষ্কার করে বলছে, বাবা মায়েরা শুধু দর্শক নন, তারা এই পুরো জার্নির একজন পার্টনার। একটা ভালো পরিবেশ দেয়া থেকে শুরু করে টিচারদের সাথে যোগাযোগ রাখা পর্যন্ত সব ক্ষেত্রেই তাদের ভূমিকা আছে। তাদের সাপোর্ট ছাড়া শিক্ষার ভিতটা কিন্তু মজবুত হয় না। তাহলে সব আলোচনার শেষে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি একটা ক্লাসরুমকে আমরা একটা ছোট কমিউনিটি বা সমাজ হিসেবে দেখি, তাহলে তার সবচেয়ে জরুরি মূল্যবোধ কী হওয়া উচিত? এই প্রশ্নটার উত্তরই হয়তো আমাদের বলে দেবে শিক্ষার আসল উদ্দেশ্যটা কী।